আমাদের চারপাশের জগৎটা আমরা ঠিক যেমনটা দেখি আসলেই কি তেমন? পদার্থবিজ্ঞানের গভীরে গেলে এমন সব অদ্ভুত ধারণার মুখোমুখি হতে হয় যা আমাদের সাধারণ জ্ঞানকে একেবারে নাড়িয়ে দেয়। তো চলুন আজ আমরা সেই অসাধারণ যাত্রাতেই বের হই আর দেখি কিভাবে পদার্থবিজ্ঞান আমাদের বাস্তবতার ধারণাকেই নতুন করে লিখেছে। শুরু করা যাক আমাদের খুব পরিচিত চোখের সামনে থাকা কিছু জিনিস দিয়ে, যা দেখে আমরা অভ্যস্ত, কিন্তু যার পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের অসাধারণ সব নিয়ম। এই প্রশ্নটা দিয়েই শুরু করি, কেমন? আমরা তো রোজই আয়না দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আয়না কিভাবে বোঝে কোনটা ডান আর কোনটা বাম? মাধ্যাকর্ষণ তো ওপর নিচ কাজ করে, কিন্তু আয়না শুধু পাশাপাশি দিকটাকেই উল্টে দেয়, ওপর নিচকে নয়। কেন এমন হয়? আসল উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। ব্যাপারটা হলো, আয়না আসলে বাম ডান কিছুই উল্টায় না, এটা শুধু সামনে আর পেছনকে উল্টে দেয়। মানে আয়নার ভেতরে আপনার যে প্রতিবিম্ব, তার সামনের দিকটা আসলে আপনার পেছনের দিক। এই জ্যামিতির কারণে আমাদের মনে হয় যে বাম ডান উল্টে গেছে। আর এটাই হলো আসল কথা। মহাবিশ্বের নিয়মকানুন প্রায় আমাদের সাধারণ অনুভূতির ঠিক উল্টো। আরেকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আমাদের মনে হতেই পারে যে বাতাস যত জোরে বইবে তার চাপ তত বেশি হবে, কিন্তু বার্নৌলির নীতি বলছে ঠিক তার উল্টোটা। মানে দ্রুত গতিতে চলা বাতাসের চাপ তার চারপাশের স্থির বাতাসের চেয়েও কম, আর এই নীতির কারণেই কিন্তু প্লেন উঠতে পারে। আমাদের সাধারণ ধারণা এখানেও ভুল। কিন্তু এই যে এত সব অদ্ভুত সত্যি, এগুলো তো আকাশ থেকে পড়েনি, তাই না? এর পেছনে ছিলেন কিছু অসাধারণ প্রতিভাবান মানুষ। তারা বাস্তবতাকে সবার চেয়ে একটু ভিন্ন চোখে দেখার সাহস দেখিয়েছিলেন এবং আমাদের চিন্তার জগৎকে চিরদিনের জন্য বদলে দিয়েছেন। যেমন ধরুন মাইকেল ফ্যারাডের কথা। ভাবা যায় তার তেমন কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না, কিন্তু নিজের অসাধারণ সব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বিদ্যুৎ, চুম্বক আর আলোকে প্রথমবারের মতো এক সূত্রে বেঁধেছিলেন। তার কাজই কিন্তু আজকের আধুনিক প্রযুক্তির ভিত্তি। আবার আইজ্যাক নিউটনের কথা ভাবুন। একদিকে তিনি যেমন ছিলেন এক কথায় জিনিয়াস, মহাকর্ষ আর গতির সূত্র দিয়ে আমাদের বিশ্বকে দেখার চোখটাই বদলে দিয়েছেন, অন্যদিকে তার আরেকটা দিকও ছিল। এই অসাধারণ প্রতিভাবান মানুষটা একদমই সমালোচনা সহ্য করতে পারতেন না। রবার্ট হুকের মতো বিজ্ঞানীদের সঙ্গে তার বিতর্ক তো ইতিহাস হয়ে আছে। এই বড় বড় বিজ্ঞানীরা কিন্তু শুধু জটিল তত্ত্ব নিয়ে বসে থাকতেন না, তারা চাইতেন তাদের আবিষ্কারগুলো যেন সহজবোধ্য হয়। পরমাণুর নিউক্লিয়াসের আবিষ্কারক আর্নেস্ট রাদারফোর্ডের এই কথাটা শুনলেই সেটা বোঝা যায়। তাদের আসল লক্ষ্যই ছিল মহাবিশ্বের গভীরতম রহস্যকে সবার জন্য সহজ করে তোলা। এবার আসা যাক এমন একজনের কথায় যার নামটা শুনলেই যেন পদার্থবিজ্ঞানের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তিনি আর কেউ নন, অ্যালবার্ট আইনস্টাইন, যিনি স্থান আর কাল স্পেস আর টাইম নিয়ে আমাদের সব ধারণাকে ওলটপালট করে দিয়েছিলেন। তার বিখ্যাত টুইন প্যারাডক্স বা যমজ ধাঁধার কথাই ধরুন। গল্পটা এমন, দুজন যমজ ভাইয়ের একজন খুব দ্রুত গতির রকেটে করে মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরে এলো। এসে দেখল যে ভাইটা পৃথিবীতেই ছিল তার বয়স অনেক বেড়ে গেছে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার, তাই না? এটা হয় কি করে? আইনস্টাইন এটা বোঝানোর জন্য একটা আলোক ঘড়ির কথা ভাবতে বলেছিলেন। ধরুন যে ঘড়িটার সাথে আছে সে দেখছে আলোটা সোজা উপরে যাচ্ছে আর নিচে নামছে। খুবই সহজ। কিন্তু মজাটা হলো যখন বাইরে থেকে কেউ এই চলন্ত ঘড়িটাকে দেখছে, তার কাছে কিন্তু আলোটা আর সোজাসুজি যাচ্ছে না, বরং একটা লম্বা, কোনাকুনি বা ত্রিভুজের মতো পথ পাড়ি দিচ্ছে। এখন আলোর গতি তো সবার জন্য একই, এটা একটা মহাজাগতিক ধ্রুবক। তাহলে এই লম্বা পথটা পাড়ি দিতে আলোর তো বেশি সময় লাগার কথা। তার মানে এটা কি? তার মানে হলো গতিশীল ঘড়িটার জন্য স্বয়ং সময়ই ধীরে চলছে। সুতরাং মূল পয়েন্টটা হলো এটাই, গতি আর ত্বরণ শুধু জায়গার পরিবর্তন করে না, এটা সময়ের প্রবাহকেও বদলে দেয়। যে যমজ ভাইটা রকেটে করে তীব্র গতিতে ভ্রমণ করেছে, তার জন্য সময় আসলেই ধীরে চলেছে। তার মানে সময় কোনো পরম বা ধ্রুব বিষয় নয়, এটা আপেক্ষিক। আর এটাই আমাদের মহাবিশ্বের একটা অদ্ভুত কিন্তু মৌলিক নিয়ম। বড় জগতের নিয়মকানুন তো দেখলাম, এবার চলুন ডুব দেয়া যাক পরমাণুর ভেতরের সেই ভুতুড়ে, অদ্ভুত আর সম্ভাবনাময় জগতে, যার নাম কোয়ান্টাম জগৎ। কোয়ান্টাম জগতের নিয়মগুলো আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বোঝাটা একটু কঠিন। যেমন ধরুন সুপারপজিশন নীতিটার কথা। এর মানে হলো
একটা কণাকে যতক্ষণ না মাপা হচ্ছে বা দেখা হচ্ছে ততক্ষণ সে তার সম্ভাব্য সব কটা অবস্থায় একই সাথে থাকতে পারে। অদ্ভুত, তাই না? এই সুপারপোজিশনের আইডিয়াটাকেই আরউইন শ্রোডিঙ্গার একটা দারুণ মজার পরীক্ষার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তার বিখ্যাত বিড়ালের ধাঁধায় একটা বাক্সের মধ্যে থাকা বিড়ালকে বাইরে থেকে দেখার আগ পর্যন্ত একই সাথে জীবিত এবং মৃত দুটো অবস্থাতেই থাকতে হবে। মানে পরমাণুর অনিশ্চয়তা এখানে আমাদের চেনা জগতের স্কেলে চলে আসছে। এরপর আসে আরও অদ্ভুত একটা জিনিস, কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। স্বয়ং আইনস্টাইনও এটাকে ঠিক হজম করতে পারেননি। তিনি মজা করে বলতেন, দূর থেকে ভুতুড়ে কার্যকলাপ। এখানে দুটো কণা এমনভাবে জড়িয়ে থাকে যে একটাকে মাপলে সঙ্গে সঙ্গেই অন্যটার অবস্থা জানা যায়, তারা মহাবিশ্বের এ প্রান্ত আর ও প্রান্তেই থাকুক না কেন। কিন্তু এই সব বড় বড় আবিষ্কারের পেছনেও কিন্তু দারুণ সব গল্প থাকে। যেমন ১৯২৫ সালে ওয়ার্নার হাইজেনবার্গ অসুস্থ হয়ে হেলগোল্যান্ড নামের এক নির্জন দ্বীপে আশ্রয় নেন, আর সেখানে প্রকৃতির মাঝে একদম একা বসে তিনি তার বিখ্যাত অনিশ্চয়তা নীতির ধারণাটা খুঁজে পান, যে আমরা কখনোই একটা কণার অবস্থান আর গতিবেগ একই সাথে নিখুঁতভাবে মাপতে পারব না। তো আমরা দেখলাম বিশাল মহাবিশ্বের নিয়ম একরকম, আবার পরমাণুর ভেতরের জগৎটা আরেক রকম। কিন্তু বিজ্ঞানীদের স্বপ্নটা আরও বড়। তাদের চূড়ান্ত লক্ষ্য হল এই সব কিছুকে একটাই মাত্র তত্ত্বে নিয়ে আসা, প্রকৃতির সমস্ত শক্তিকে ব্যাখ্যা করার জন্য সেই একটা সূত্রের খোঁজ এখনও চলছে। এই এক করার চেষ্টাটা কিন্তু নতুন নয়, শুরুটা করেছিলেন ম্যাক্সওয়েল। আইনস্টাইনও তার জীবনের শেষ ৩০ বছর মহাকর্ষ আর বিদ্যুৎচম্বকীয় শক্তিকে এক করার চেষ্টা করে গেছেন, যদিও সফল হননি। পরে বিজ্ঞানীরা অন্য শক্তিগুলোকে এক করতে পেরেছেন, কিন্তু সেই চূড়ান্ত লক্ষ্য, একটা থিওরি অফ এভরিথিং যা মহাবিশ্বের সব কিছুকে ব্যাখ্যা করবে, তার খোঁজ আজও থামেনি। তাহলে দেখুন, একটা সাধারণ আয়নার প্রশ্ন থেকে শুরু করে সময়ে আর স্থানের বাঁক আর পরমাণুর ভেতরের অদ্ভুত জগৎ পর্যন্ত আমাদের এই ছোট্ট ভ্রমণটা আসলে বিজ্ঞানের নিজেরই গল্প। এই গল্প আমাদের প্রশ্ন করতে শেখায়, কল্পনা করতে শেখায়, আর এটা মেনে নিতে শেখায় যে বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত আর সুন্দর। এখন ভাবার বিষয় হল, আমাদের আশেপাশে এরকম আর কোন সাধারণ জিনিসটা লুকিয়ে রেখেছে ভবিষ্যতের কোনো বড় আবিষ্কারের সংকেত। কে জানে, হয়তো উত্তরটা আমাদের চোখের সামনেই কোথাও অপেক্ষা করছে।